আমি এখন দাঁড়িয়ে আছি রাজা কৃষ্ণচন্দ্রের রাজপ্রাসাদের সামনে, আর আমি এখানে এসেছি রাজার প্রিয় ভার গোপাল ভাঁড়ের বাড়ি এবং তার অস্তিত্ব খুঁজে বের করতে। গোপাল ভাঁড় কি আসলে ছিল না এটা ছিল তো? কারণ এখন রাজা কৃষ্ণচন্দ্রের রাজপ্রাসাদ সংরক্ষণ করে রাখলেও গোপাল ভাঁড়ের বাড়ির তেমন কোনো অস্তিত্বই এখন নেই। আমি ইন্টারনেটে অনেক ভিডিও দেখেছি, সেখানে অনেকেই গোপাল ভাঁড়ের বাড়ি খুঁজে পাওয়ার দাবি করেছে, কিন্তু আসলে গোপাল ভাঁড়ের প্রকৃত বাড়ি কেউ দেখাতে পারিনি। তাই আজকে আমি বেরিয়ে পড়েছি গোপাল ভাঁড়ের আসল বাড়ি খুঁজে বের করতে। চলো আমরা এখন যাচ্ছি গোপাল ভাঁড়ের বাড়ির দিকে। এই আঙ্কেল আমাদের জানালেন উনি ছোটবেলায় রাজবাড়ি খেলা করতেন। রাজবাড়ি খেলা করতাম তো আন্ডার গ্রাউন্ড আছে বা ঘর আছে, নিচে ঘর আছে, আন্ডার গ্রাউন্ড আছে, সেটা বাইরে দাঁড়ানোর জায়গা আছে, মানে ঘরের পাশাপাশি আন্ডারগ্রাউন্ড করা আছে। আমরা ওখানে অনেক খেলাধুলা লুকোচুরি খেলা করতাম, ছেলে মানুষ যখন বয়স ছিলাম লুকোচুরি খেলতাম। কামান ছিল দুটো, একটা আছে, একটা জলে নেমে চলে গেছে। রাজবাড়ির দিঘি আছে না, বড় একটা দিঘি, দিঘিতে নেমে চলে গেছে একটা কামান, সেগুলো দিয়ে বাঁধা রয়েছে। আর এখন সব তো সরকারের আন্ডারে চলে গেছে, প্রশাসন থাকে ওখানে, সেগুলো দিয়ে বাঁধা রয়েছে। কামান দেখাশোনা করে, ঘর বাড়ি দেখাশোনা করে। রাজবাড়ির লোক হচ্ছে কি আত্মীয় স্বজন কলকাতায় থাকে, বছরে একদিন আসে জগদ্ধাত্রী পুজো, ওটা খোলে 3-4 দিন খোলা থাকে ঘরটা। আমরা যে রাজবাড়ি গেলাম না, এই রাজবাড়িটা হচ্ছে যে এখন বন্ধ রয়েছে। এটা হচ্ছে যে জগদ্ধাত্রী পূজা এবং দুর্গা পূজার সময় এটা ওপেন করা হয়। আর রাজবাড়ির বংশধররাও বেঁচে রয়েছে, রাজা কৃষ্ণচন্দ্রের, ওরাও আসে ওইখানে, তখনই আর কি ওপেন করে রাজবাড়িগুলো। গাইস আমরা গোপাল ভাঁড়ের অনেক এপিসোডে দেখেছি যে কৃষ্ণনগর মাটির পুতুলের জন্য বিখ্যাত। তো আমরা এখন যাচ্ছি মাটির পুতুলের সেই পটিতে, যেখানে সেই রাজা কৃষ্ণচন্দ্র এবং গোপালের আমল থেকে মাটির পুতুল বিক্রি করে আসছে। তো গাইস এখন আমরা চলে এসেছি যে এখানে হচ্ছে জায়গাটার নাম হলো ঘূর্ণি পুতুল পটি। মানে এই জায়গাটা যেহেতু পুতুলের জন্য, মানে মাটির পুতুলের জন্য বিখ্যাত, এখান দিয়ে হচ্ছে যে পুতুল বিক্রি হতো, এই জন্য এই জায়গাটার নাম হয়েছে পুতুল পটি। এই যে এখানে অনেক স্ট্যাচু রয়ে গিয়েছে, অনেক মহাপুরুষের, এখান দিয়ে অনেক বড় বড় এই যে পুতুলের দোকানও রয়েছে। এই দেখো এখনো রয়ে গেছে এই জায়গায়। সেই গোপাল ভাঁড়ের আমরা কার্টুনে যে পুতুলগুলো দেখতাম যে পুতুলের জন্য বিখ্যাত, এই কৃষ্ণনগর সেই পুতুলের দোকানেই। আর এখানে বড় বড় মহাপুরুষের স্ট্যাচু রয়ে গেছে। তো গাইস আমি একটা জিনিস বুঝতে পারলাম না, এখানকার অনেক মানুষের কাছে আমি শুনেছি গোপাল ভাঁড়ের ইতিহাস এবং গোপাল ভাঁড়ের বাড়ি, তো এখানকার একটা মানুষে এই প্রসঙ্গে কোনো উত্তর দিতে রাজি নয়। তো গাইস এই দেখো এই যে গোপাল ভাঁড়, এখানে এই যে গোপাল ভাঁড় আর ওনার ওয়াইফ রয়েছে। এই তো গাইস যেহেতু এখানে পুতুলের জন্য বিখ্যাত, আর এখানে অনেক অনেক দোকান রয়েছে যেখানে পুতুল তৈরি করে বিক্রি করা হয়। আমিও একটা দোকানের ভিতরে রয়েছি, তবে এখানে অনেক পুতুল রয়েছে, এখানে অনেক মহাপুরুষের পুতুল রয়ে গেছে। এখানে দেখো যিশু খ্রিস্ট এনার স্ট্যাচু এখানে রয়েছে। মানে এইসব দোকানগুলো আসলে অনেক পুরাতন ঐতিহ্য এবং পুরাতন সব স্ট্যাচু বা মূর্তি পাওয়া যাবে। এখানে দেখো যে গোপাল ভাঁড়, এই গোপাল ভাঁড়ের হাতে যে মাছ ধরা রয়েছে। দেখো এখানে হচ্ছে যে মোটু, এই হলো পাতলু, আর এলে ঘুষিটারাম, আর এই হচ্ছে যে ওনাদের সকল বন্ধু বান্ধব হয়ে রয়েছে। এখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে একটা বাড়ির নাম গোপাল ভাঁড়ের নামে রেখেছে। তো গাইস এখন হচ্ছে যে আমরা এই যে পুতুল পটি থেকে এখন আমরা সোজা গোপাল ভাঁড়ের বাড়ির দিকে রওনা দিচ্ছি। এই পথ ধরে গোপাল ভাঁড়ের বাড়ি। ফাইনালি আমরা চলে এসেছি এই যে এই জায়গায় আর কি লোক মুখে শোনা, এখানে হচ্ছে যে এটাই গোপাল ভাঁড়ের বাড়ি। মানে এখনো কেউ শিওর না, কারণ অনেক আগের ঘটনা বা অনেক আগের যুগের কথা। তো এখানে হচ্ছে লোক মুখে শোনা এবং অনেকে বিশ্বাস করে যে এই জায়গাটা হচ্ছে যে গোপাল ভাঁড়ের হচ্ছে যে বাসা এইখানটাই ছিল। এখানকার মানুষের যে তাদের জানা মতো অথবা তারা ধারণা করে যে এইখানটা হচ্ছে তাদের গোপাল ভাঁড়ের বৈঠকখানা ছিল। তো এখানে দেখো একটা বড় বট গাছ রয়েছে, আর হচ্ছে যে এই মানে গোপাল ভাঁড়ের যে মূল বাড়িটা নাকি এই ভিতরে ছিল। এই ভিতরে, তো এর ভিতরে এখন তো যাওয়া যাবে না, কারণ ভিতরে হচ্ছে যে এখন জঙ্গল হয়ে গেছে। এখন থাকার মধ্যে একটাই ঘর রয়েছে, এই গোপাল ভাঁড়ের বৈঠকখানা ছিল এমন কিছু একটা ধারণা করে। তবে ভিতরে যাওয়ার চেষ্টা করি, ভিতরে অনেক নোংরা এবং সাপপোকও থাকতে পারে। ভিতরে যাই দেখে ভিতরে নোংরা অনেকেই। এই যে ভিতরটা এখন এই যে এরকম পরিত্যক্ত হয়ে রয়েছে, মানে একদমই নোংরা, এখানে কেউ আসেও না। তো অনেকে ধারণা করে যে এই জায়গাটা হচ্ছে যে গোপাল ভাঁড়ের বাড়ি এরকম ছিল, বা ওনার গোষ্ঠীর লোকজন এখানে থাকতো, এরকম ধারণা করে। কেউ শিওর না, কারণ হচ্ছে যেটা অনেক আগের, প্রায় 300-400 বছর আগের ঘটনা। হচ্ছে কেউ শিওর ভাবে বলতে পারছে না যে এটাই অরিজিনাল গোপাল ভাঁড়ের বাড়ি, কিন্তু অনেকে ধারণা করে যে এটা হতে পারে। আর এই যে পুরো এই জায়গাটা হচ্ছে যে তাদের মূল ঢোকার পথ ছিল এটাই, এই যে মূল গেটটা। এখন হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি এই পুরো মানে এরিয়াটা অনেক বড়, মানে এইটুকুই সীমাবদ্ধ না, আরো সামনে অনেক রয়েছে। ওই যে দেখো ওইখান থেকে শুরু হয়েছে আর এইখানে গিয়ে শেষ হয়েছে। গাইস একবার এই পাঁচিলগুলো দেখো, তখনকার আমলের পাঁচিল। এই যে পাঁচিলগুলো অনেক এখান থেকে প্রায় 300-400 বা 600 বছর আগের এই পাঁচিলগুলো।
তো এখন থেকে দেখো কত উঁচু এখান থেকে। তো গাইস এখানে হচ্ছে যেহেতু আমাদের ভিডিও করার পারমিশন নেই, কারণ এখানে হচ্ছে জেলা সাহেব ওনার হচ্ছে বাসা রয়েছে, ওনার বাসার সামনেই পড়েছে, কলবারের বাড়িটা ওনার বাসার সামনে পড়েছে, যার কারণে এখানে তো পারমিশন নেই ভিডিও করা। তারপরেও যতটুকু ভিডিও করা গিয়েছে ততটুকু আমরা করেছি। তো গাইস আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে রাজা কৃষ্ণচন্দ্র পূজা করে সেই প্রতিমা বিসর্জন দিত সেই নদীতে, বারোয়ারি এটা, বুড়িমার বারোয়ারি। বারোয়ারি, হ্যাঁ। তো গাইস যখন সর্বপ্রথমে কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পূজা শুরু হয়, সেই পূজাটাই এই জায়গা থেকে শুরু হয়, সেইখান থেকে এটা বুড়িমায়ের বারোয়ারি নামে পরিচিত। তো গাইস এখানে এই দেখো এই বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ না, এই বড় বিল্ডিংটা এখানটা পুরো সোনার মার্কেট, মানে এই পুরো বিল্ডিংটাই নাকি স্বর্ণের দোকান। তো গাইস এটা হলো যে কৃষ্ণনগর কালীবাড়ি, হচ্ছে যে কালী মন্দিরের যে গেটটা মানে কালীবাড়ির। তো এখন হচ্ছে আমরা ভিতরে দিকে ঢুকতেছি, এখানে অনেক ইতিহাস খোদাই করে রাখা হয়েছে। তো গাইস ফাইনালি চলে এসেছি যে নদীতে রাজা কৃষ্ণচন্দ্র প্রতিমা বিসর্জন করত, এই নদীতে। তাহলে হচ্ছে যে এটা কৃষ্ণচন্দ্র রাজার এখানে রাজবাড়ির থেকে বা কৃষ্ণচন্দ্র রাজার থেকে সারা কৃষ্ণনগর বিসর্জন দেয় ঠাকুর, বা প্রত্যেক বছরও দেয় এখানে। তার মানে এই জায়গাটাই হচ্ছে যে বিসর্জন ঘাট। হ্যাঁ, আর এই জায়গাটা হচ্ছে যে সেই কৃষ্ণচন্দ্রের আমল থেকে, ব্রিটিশের থেকে। তাহলে এই লেকটায় বা এই নদীটায় কৃষ্ণচন্দ্র হচ্ছে প্রতিমা বিসর্জন। হ্যাঁ, প্রতিমা বিসর্জন, এটা জলঙ্গি নদী। এখানে হচ্ছে যে এই নদীর পাশে এখানে হচ্ছে যে পার্ক তৈরি করে দেওয়া হয়েছে, মানে এখানে এসে নদীর পাড়ে সময় কাটাতে পারে যাতে সকলে। দেখো এটা হচ্ছে যে সিংহর মুখ দিয়ে আমরা এখন ঢুকে যাব। এই যে এখান থেকে বসারও জায়গা করা হয়েছে, মানে এখানে হচ্ছে যে সকলে এসে এখানে সময় কাটায়। চলো এখন যাব আমরা রাজবাড়ির দিঘিতে, যেখানে রাজপ্রাসাদের সকলে এবং রাজা কৃষ্ণচন্দ্র স্নান করতো। এখানটায় স্নান করতে যে রাজবাড়ির লোক সব এখান দিয়ে গিয়ে এখানে এই লেকটায় আর কি স্নান করতো। অনেক পুরাতন তো, যার কারণে দেখো এগুলো ভেঙে গিয়েছে, আর এগুলো এখনো সংস্কারও করা হয়নি, সেইভাবে রয়ে গেছে স্মৃতি হিসেবে। আর এখানে এই যে ঘাটটা দেখতে পাচ্ছ, এই ঘাটে রানীমা এসে স্নান করতো, আর ওপরে ওই যে ওপরে স্ট্যাচু দেখা যাচ্ছে, ওই বিল্ডিংটায় রাজামশাই বসে থাকতো। লাইক এন্ড সাবস্ক্রাইব করার পরবর্তীতে রাজপ্রাসাদ নিয়ে সম্পূর্ণ ভিডিও আসবে।